তো তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা কেমন হলো আজকের জানাও অবশ্যই কমেন্ট সেকশনে প্রথমে, এবং তারপরে সমাধানটা আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। যদি খুব ভালো হয় তাহলে গুড লিখো, আর মোটামুটি পরীক্ষা হলে অ্যাভারেজ লিখো, খুব খারাপ হলেই ব্যাড লিখো। তো এক্ষেত্রে আমি প্রশ্ন উত্তরগুলো বলছি, সমস্ত প্রশ্নের যেগুলো মিলিয়ে নাও তোমরা। প্রথমেই যে তোমাদের থাকে এমসিকিউ, তো এমসিকিউ তোমাদের এক কথায় উত্তর লিখলেই হয়। তো এক্ষেত্রে প্রথম কোশ্চেন দিয়েছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না? ওজোন স্তর ক্ষয়ে সেরকমভাবে সহায়তা করে না। সিএফসি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড করে, নাইট্রোজেন মনোক্সাইড করে নাকি কার্বন ডাইঅক্সাইড, CO2, মানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কটা শর্ট কোশ্চেন পারছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এবার তারপরে বলেছে এসটিপিতে তোমার 11.2 লিটার NO3 গ্যাসের ভর কত? তো এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ যে 22.4 লিটারের কি হয় এখানে 1 মোল। ঠিক আছে, তাহলে এর হাফ বলে দিয়েছে 11.2 লিটার, মানে হচ্ছে 0.5 মোল। ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে NH3, N মানে হচ্ছে 14 আণবিক পারমাণবিক ভর, আর হাইড্রোজেনের হচ্ছে 1 × 3 মানে হচ্ছে 17। তাহলে 17 দিয়ে মাল্টিপ্লাই করো, 17 × 0.5 m, তাহলে এখানে কিন্তু চলে আসবে তোমার হচ্ছে মোটামুটি চলে আসবে এই যে এই অ্যান্সারটা আমি দেখলাম, ক্যালকুলেট করলে মনে হয় এটা আসবে। ঠিক আছে, 5 7 5 5 7 35, আর এখানে 5 আর 3 8, 8.5 কি হচ্ছে গ্রাম। ঠিক আছে, এটা গ্রাম হবে এখানে, ইন্টু করার পর গ্রাম। তো বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারা কারা সঠিক অ্যান্সার করেছে অবশ্যই জানিও, অ্যান্সার লিখলেই রাইট। তারপর নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী এখানে কি হয়ে যাবে, সঠিক অ্যান্সার কি হবে এখানে বলো। 5 মোল CO2 সম্পূর্ণ দহন করতে কত আয়তনের CO2 লাগবে? ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার। মানে এখানে বলে দিয়েছে এই যে এটার 2 মোল সমান সমান এটার কি হচ্ছে 1 মোল হবে, সেইভাবে ক্যালকুলেশন করলে আমি দেখাচ্ছি না, বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি করে রেখেছি আগে। তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এখানে দেখো, মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান, ঠিক আছে, অসীম দূরত্ব, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1/4 যখন কোনো আলোকরশ্মি কাঁচ ফলক বা স্ল্যাবের মধ্যে দিয়ে উলম্বভাবে আপাতিত হয় তখন চ্যুতিকোণের মান কত? কি হয়ে যাবে 0। চ্যুতিকোণের মান কত? 0। এখানে কিন্তু অনেকে 90 ডিগ্রি করে দেবে, এখানে বলে দিয়েছে উল্লম্বভাবে, এরকমভাবে হোক বা এরকমভাবেই হোক না কেন, তো চ্যুতিকোণটা এদের মধ্যে অন্তর যেটা, ঠিক আছে, আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে অন্তর 0 হবে, সেই কারণে কি হবে 0 অ্যান্সার হবে কিন্তু। তারপরে কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব? ঠিক আছে, এখানে তোমরা এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে কিন্তু এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কত হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কার? তামার, তোমার হচ্ছে কাচের, না নাইক্রোমে। ঠিক আছে, তোমরা ইলেকট্রিক ইস্ত্রির ক্ষেত্রেও পড়েছো। তারপরে একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত? একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কি হচ্ছে m, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরে হচ্ছে মৌলিক পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মোট কোন শ্রেণীতে অবস্থান করে? আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে? 19, মানে পটাশিয়াম এখানে 1 নম্বর শ্রেণীতে। ঠিক আছে, তারপরে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে, কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। ঠিক আছে, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট এখানে বলেছে নিচের 12 দাগেরটা, নিচের কোন মৌলটি ডুরালুমের উপস্থিত থাকে না? তো এখানে এগুলো উপস্থিত থাকে। ঠিক আছে, এর মধ্যে দেখো এখানে অ্যালুমিনিয়াম রয়েছে, তোমার হচ্ছে Cu রয়েছে, আর হচ্ছে ম্যাগনেসিয়াম রয়েছে, তার মানে কি নেই? জিঙ্ক নেই। তা জিঙ্ক থাকে না বলেছে, তো জিঙ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, মানে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে কপার সালফেটে এর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় আয়ন অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রব্যের রং কি হবে? গাঢ় নীল, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে 1/14 নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা সর্বাধিক? এখানে তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা হচ্ছে তরল হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, তরল হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, মানে তরল HCl। তারপরে হচ্ছে মিথেন অণুতে H
তোমার হচ্ছে সিঙ্গেল বন্ড সি এ সিঙ্গেল বন্ড এইচ, এই বন্ধনটির ড্যাশ কোণ রয়েছে, এটির কোণ কত 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা কমন কোশ্চেন, সব এগুলো কিন্তু কিছু কিছু কমনই কোশ্চেন। তারপর দেখো বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। তারপরে এখানে আমাদের শ্বাসকার্যের সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম বলো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়াতে উষ্ণায়ন ঘটে। শ্বাসকার্যের সঙ্গে জড়িত অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। তারপরে কি হচ্ছে তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য ও তোমার 50 ক্যালোরি জুল গ্রাম পার গ্রাম বলতে কি বোঝায়? তাহলে 1 গ্রাম গ্যাসকে পোড়ালে, 1 গ্রাম যদি গ্যাসকে পোড়াই তাহলে 5 কিলো জুল কি হচ্ছে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা লিখলেই হবে। তারপরে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে, মানে ট্রু ফলস দিয়েছে। একই উষ্ণতায় একই চাপে সম আয়তনের সব গ্যাসের সমসংখ্যক অণু থাকে। কালকেই বলেছি অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে দিয়েছে, একদম সত্য। তো তাহলে এটা কি হয়ে যাবে? সত্য বা ট্রু। ঠিক আছে, তারপরে এখানে বলছে আদর্শ গ্যাসের ধ্রুবক এসআই এককটি লেখো। আদর্শ গ্যাসের ধ্রুবক এসআই একক কি? এই জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, তারপরে এখানে 1-5 বিবৃতি দিয়ে দিয়েছে কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে না, সেটা আপাতর ক্ষেত্রে। তাহলে এটা কি হয়ে যাবে? ফলস। তারপর হচ্ছে কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তার পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক একদম ইজি। এটা তাপীয় রোধ বাই তোমার সমানুপাতিক তোমার হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এটাও লিখতে পারো যে তোমার পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ এবং তাপীয় পরিবাহিতাঙ্ক মধ্যে ব্যস্তানুপাতিক। তারপরে পরিবাহিতাঙ্ক পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটুকুও লিখলে হবে সম্পর্ক। ঠিক আছে, তারপরে বলেছে কোন বর্ণের আলোর বিচ্ছুরণ সর্বনিম্ন? লাল বর্ণের আলো। ঠিক আছে, তারপরে হচ্ছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। খুব সুন্দর আলোর প্লটটি যদি বলি তাহলে বর্ণের তো সবথেকে ভালো কি হয়? রামধনু। ঠিক আছে, প্রাকৃতিক বর্ণালী। তো তারপরে হচ্ছে একটি যন্ত্রের নাম লেখো যেটি তড়িৎ তোমার হচ্ছে শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, তারপরে 1 কুলাম তড়িৎ আধানকে 1 ভোল্ট প্রবাহের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়? আমরা জানি কার্য ইকুয়ালস টু বা কাজ ইকুয়ালস টু আমরা জানি তড়িৎ আধান ইন্টু বিভব পার্থক্য। ঠিক আছে, তো বিভব, তাহলে এখানে 1 কুলামকে 1 বিভব দিয়ে যদি গুণ করি তাহলে 1 জুল চলে আসে। তো অ্যান্সার কি হয়ে যাবে? 1 জুল। ঠিক আছে, তারপরে ধনাত্মক তো আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম কি? ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম কি হচ্ছে? আলফা কণা। ঠিক আছে, তা পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয়? একদম সিম্পল কমন কোশ্চেন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ঠিক আছে, তারপরে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মধ্যে তোমাদের মিল করতে বলেছে। তো এখানে প্রথমে লিখেছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে, তো কি হয়ে যাবে? এফ। ঠিক আছে, তারপরে হচ্ছে রেড হেমাটাইট থেকে নিষ্কৃত হয়। ঠিক আছে, কি হয়ে যাবে এখানে? তোমার এফি, লোহা। তারপরে কি হচ্ছে এখানে একটি মৌলের অ্যানায়ন লোহায় মূর্ছা পড়তে ত্বরান্বিত করে, কি হয়ে যাবে এখানে? তোমার হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তারপরে ধাতু সংকর পিতলে যে ধাতু শতকরার পরিমাণ অন্য ধাতব শতকরার পরিমাণের থেকে বেশি থাকে সেটা হচ্ছে সিউ, কপার। ঠিক আছে, দেখিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু 4 নম্বর তোমাদের বলেছিলাম বাম স্তম্ভ ডান স্তম্ভ থেকে তোলা যায়। ঠিক আছে, তারপরে বলেছে নিচের কি বলে দিয়েছে? নিচের যৌগগুলোর মধ্যে কোনটি সমযোজী যৌগ? এখানে দেখতেই পাচ্ছ পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, এবং এটা অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, অধাতু প্লাস অধাতু। ঠিক আছে, তারপরে এখানে যদি দেখো গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো। কি হবে? পটাশিয়াম গোল্ড সায়ানাইড। পটাশিয়াম গোল্ড সায়ানাইড। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় ওই ধাতব কিসের মাধ্যমে
তড়িতে পরিবাহিত হয় এবং একদম সোজা তড়িৎ বিশ্লেষণের সময় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় কি আয়ন ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মাধ্যমে, তো জাস্ট আয়ন লিখলেই হবে, আয়নের মাধ্যমে কি হচ্ছে এর তড়িৎ পরিবাহিত হয়। ঠিক আছে, নেক্সট যদি দেখি তড়িৎ বিশ্লেষণের তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণে পরিবর্তিত প্রবাহ ব্যবহার করা হয় না কেন? পরিবর্তিত প্রবাহ মানে এসি, ঠিক আছে, এসি কেন ব্যবহার করা হয় না, ডিসি ব্যবহার কেন হয়? তো এখানে এটাই বলেছে, দেখো এসি প্রবাহ মানে কি আমরা জানি যে বিপরীতমুখী, মানে এদিক থেকে যখন খুশি যেখানে একটা নির্দিষ্ট মুখে প্রবাহিত হয় না, সেই কারণেই নির্দিষ্ট দিকে মানে আয়ন গমন করে না, যার কারণেই কিন্তু এসি ব্যবহার করা হয় না, ডিসিতে ব্যবহার করা হয়, অর্থাৎ পরিবর্তিত প্রবাহ ব্যবহার করা যায় না। তারপরে লেড নাইট্রেট, তবে এখানে এইটুকুই লিখতে হবে তোমার, ঠিক আছে, নির্দিষ্ট দিকে আয়ন প্রভাবিত হয় না বা গমন হয় না সেই কারণেই, ঠিক আছে। তারপরে হচ্ছে লেড নাইট্রেট, যে জলীয় দ্রবণে এ হাইড্রোজেন সালফার গ্যাস চালনা করলে যে কালো রঙের অর্ধক্ষেপ পড়ে তার সংকেত পিডিএস, কি হবে পিডিএস, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো, এখানে শূন্যস্থান পূরণ করো, এখানে তোমার শূন্যস্থানের মধ্যে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে NH2CO, ঠিক আছে। তারপরে দুটি গ্যাসের এর রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার তোমার রাসায়নিক সমীকরণটি লেখো। তো এখানে বলে দিয়েছে দুটো গ্যাস থেকে একটা কঠিন পদার্থ NH3 আর HCl, দুটো গ্যাস, ঠিক আছে, এ গ্যাস থেকে উৎপন্ন হচ্ছে NH4Cl, ঠিক আছে, কঠিন পদার্থ। তারপরে বলে দিয়েছে আইপ্যাক নামকরণ করতে বলেছে, এটার আইপ্যাক নামকরণ কি হবে, প্রোপান টু অল, ঠিক আছে। তারপরে এখানে বলে দিয়েছে ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত কি হয়ে যাবে CH3COOH, ঠিক আছে। তারপরে পিভিসি বা তোমার পিভিসি এর ব্যবহার বলেছে, পিভিসি এর ব্যবহার কি, বৈদ্যুতিক তারের ওপরের যে আস্তরণ সেখানে কি হচ্ছে পিভিসি পাইপ ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে শর্ট কোশ্চেন আছে, এটা কমন কোশ্চেন, ঠিক আছে, খুব ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো, ভরেছো যারা, তারা মোটামুটি ভালো করতে পারবে। দেখো এটা খুব ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু ভালো, মোটামুটি তোমাদের আশা করছি ভালো হয়েছে। চার্লসের সূত্র বলে দিয়েছিলাম, এটাও বলে দিয়েছিলাম, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, চার্লসের সূত্র বলে দিয়েছিলাম তোমাদের আগের দিন। তো মোটামুটি তোমাদের কোশ্চেন মানে মডারেটেড এসে বলবো, খুব বেশি কঠিনও না, খুব বেশি সহজও না, ঠিক আছে। বাদ বাকি তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা কত নম্বরের অ্যান্সার করে এসছো, কেমন হলো তোমাদের পরীক্ষা, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হলো না। তো পরবর্তী তোমাদের লাইফ সায়েন্স সাজেশন নিয়ে অবশ্যই ভিডিও আসবে। থ্যাংক ইউ।